আমার ছোটকালের পদার্পণ ছিল দিল রোড, মগবাজার, মধুবাগ, মীরবাগ। এই এলাকায় আমি ছোটবেলা অনেক এসেছি, কিন্তু আমার জন্ম তেজগাঁ শিল্প এলাকায়। দুঃখের বিষয়, গত 16 বছর এমনকি গাড়ি থেকেও নামতে পারিনি। একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম ছিল এই এলাকায়। আজকে আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছি। আজকে বাংলাদেশের মানুষ আজকে মুক্ত হয়েছে। এই দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। এমনকি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মিথ্যা মামলায় সাজায় তিনি 10 বছর তার কারাবরণ হয়েছিল, 6 বছর তিনি জেল খেটেছেন। এত অত্যাচার, নির্যাতন সহ্য করে বিএনপির প্রতিটা নেতাকর্মী কিন্তু রাজপথ ছাড়েনি। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছিল। জুলাই আগস্টে যখন ছাত্র ভাইরা করলো, তখন বিএনপির ভাগ্য বাংলাদেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে, শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে মাঠে নামিয়েছিলেন, বেগবান করছিলেন। আমরা দেখেছি জুলাই শেষ দিকে আজকে যারা কয়েকজন উপদেষ্টা আছেন, কয়েকজন এনসিপি নেতা আছেন, তারা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন আমাদের একটি যৌক্তিক দাবি ছিল, সেই দাবি মানা হয়েছে, আমরা আমাদের আন্দোলন বন্ধ ঘোষণা করেছি। আজকে যারা জ্বালাও করছে, আন্দোলন করছে, তাদের সাথে আমাদের সম্পৃক্ততা নাই, অর্থাৎ সরকারের সাথে তাদের আপোষ রফা হয়ে গিয়েছিল। তখনই কিন্তু আমাদের বাংলাদেশের প্রান্ত থেকে আরেক প্রান্ত ছাত্র সমাজকে ফোন করে, যুব সমাজকে ফোন করে, শ্রমিক সমাজকে ফোন করে, পেশাজীবী সংগঠনকে ফোন করে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামিয়ে সেই আন্দোলন বেগবান করেছিলেন। একটি পর্যায়ে সরকার কিন্তু কারফিউ দিতে বাধ্য হয়েছিল। সেই কারফিউর আগের দিনও তারেক রহমান বাংলাদেশের প্রান্তে ফোন করে তিনি কারফিউ ভঙ্গ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। সত্যের প্রতি যারা বাংলাদেশকে ভালোবাসেন প্রতিটি মানুষ কিন্তু সেদিন তারেকের আহ্বানে সাড়া দিয়ে কারফিউ ব্রেক করে শেখ আন্দোলন সংগ্রাম করেছিল। আন্দোলনের জুলাই আগস্ট মাসের 5 তারিখে তিনি আমাদের দেশ থেকে শেখ হাসিনা, তার মন্ত্রী, এমপিরা, তার আওয়ামী লীগের নেতারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই আন্দোলন, এই সফলতা একমাত্র তারেক রহমানের জন্যই সম্ভব হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা দেখেছি বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালে একমাত্র বিএনপি পরিবারই এগিয়ে আসেন, একমাত্র শহীদ জিয়ার পরিবারে এগিয়ে আসেন। স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল, তখন নেতৃত্বে ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী ভারতে পালিয়ে গেল। শেখ মুজিবুর রহমান পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। শেখ হাসিনা সহ শেখ মুজিবের পরিবার প্রতি মাসে পাক সরকারের কাছে ভাতা গ্রহণ করতেন। মানুষ দিশারা কি করবে ভেবে পাচ্ছে না। তখনই কিন্তু এদেশের মাটিও মানুষের টানে একজন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা করলেন। তিনি পাকিস্তান সরকারের সাথে বিদ্রোহ করলেন। আজ থেকে বাংলাদেশ মুক্ত চাই, রিভোল্ট স্বাধীন বাংলাদেশ। তিনি কিন্তু পাকিস্তানের সাথে বিদ্রোহ করে তিনি যুদ্ধ ঘোষণা করলেন। রণাঙ্গনে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করলেন।
মানুষকে দিলেন একটি পতাকা, মানুষকে দিলেন একটি মানচিত্র। আবার যখন 80-র দশকে স্বৈরাচারের সাথে উত্থান হলো, তখনও কিন্তু দেশের হাল ধরলেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 9 বছর এর সাথে বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। একমাত্র বেগম খালেদা জিয়াই এর সাথে সাথে কোন আপোষ করে শেখ হাসিনা এর সাথে সাথে আপোষ করে চট্টগ্রামে আওয়ামী লীগের একটি জনসভায় আওয়ামী লীগের 32 জন নেতা কর্মী মৃত্যু হয়েছিল। শেখ হাসিনা চট্টগ্রামে বলেছিল যারা এরশাদের আন্ডারে নির্বাচন করবে তারা হবে জাতীয় বেঈমান। পরদিনই শেখ হাসিনা ঢাকা এসে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন, অর্থাৎ শেখ হাসিনা তার নিজের কথাই তিনি জাতীয় বেঈমান সেজেছিলেন। আর জামাতের কথা বলার কোন অপেক্ষা রাখে না। জামাত তো কখনো বাংলাদেশের পক্ষে থাকে না। স্বাধীনতা যুদ্ধের সময় তারা পাকিস্তানের পক্ষে ছিল। বারবার যখনই কোন ক্রান্তিকাল আসে তখনই তারা জনগণের বিরুদ্ধে চলে যায়। প্রিয় সাথী বন্ধুরা, তারা সেই নেতৃত্বে বেগম খালেদা জিয়া 9 বছর অনেক মামলা নির্যাতন সহ্য করে তিনি কিন্তু এর সাথে সাথে আপোষ করেননি। আপনারা দেখেছেন রাস্তায় বেগম খালেদা জিয়াকে টেনে হিংসা করা হয়েছে, হোটেল পূর্বাঞ্চল থেকে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল। তারপরে কিন্তু বেগম খালেদা জিয়া এর সাথে সাথে আপোষ করেননি। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে, বাংলাদেশের যুব সমাজকে সাথে নিয়ে, বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করে তিনি স্বৈরাচারের সাথে পতন নিশ্চিত করেছিলেন। আবার যখন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার উত্থান হলো তখনই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বাংলাদেশের মানুষের নেতৃত্বে হাল ধরলেন। আন্দোলনের সঙ্গে ছাত্র নেতারা, বৈষম্যবিরোধী ছাত্র নেতারা, এনসিপি নেতারা যখন বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে, সাধারণ ছাত্রদের রক্তের সাথে বেইমানি করেছে, তখনই তারেক রহমান নেতৃত্বকে হাতে নিয়ে গ্রামে গঞ্জে ফোন করে সেই আন্দোলন বেগবান করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। এই কথাটি এই কারণে বললাম, বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালে একমাত্র জিয়া পরিবারই হাল ধরেন। স্বাধীনতার পর থেকে এটাই হলো বাংলাদেশের ইতিহাস। প্রিয় সাথী বন্ধুরা, আমরা আজকে একটি কথা পরিষ্কার বলতে চাই, গত 16 বছর বাংলাদেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, কোন নির্বাচনই বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে। আজকে আমরা এই ভোটের দাবিতে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আজকে এই নতুন পরিবেশে বর্তমান সরকার একটি নির্বাচনের তারিখ ঘোষণা করছে। আশা করি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনকে বানচাল করার জন্য আজকে নতুন করে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে বিশেষ করে যে 3টি দল আজকে নির্বাচনের মধ্যে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তারা জানে নির্বাচন হলে কখনো তারা ক্ষমতা আসতে পারবে না এবং তাদের প্রতিটি আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। যেমন ধরুন জামাত একবার ইলেকশন করেছিল, তারা মাত্র 3টি আসন পেয়েছে। আরেকবার ইলেকশন করেছিল, তারা 10টি আসন পেয়েছে। সকল আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আরেকটি দল আছে যারা গত 16 বছর শেখ হাসিনার সাথে ছিল, আজকে তারা বড় বড় কথা কয় চরমোনাই। এই চরমোনাই ভাইরা কিন্তু 2008 সালে তারা নির্বাচন করেছিল, 166 আসনে তারা ক্যান্ডিডেট দিয়েছিল, সব আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আরেকটি দল যারা হাফ প্যান্ট পরা মাত্র ছেড়েছে, যারা ফুল প্যান্ট পরা মাত্র শিখেছে, যারা জনগণের রক্তের সাথে
ছাত্র বন্ধুর মধ্যে রক্তের সাথে সেদিন বিএমএডি করেছিল, আজকে তারা অনেক বড় নেতা। তারাও বুঝতে পেরেছে যদি নির্বাচন হয় তারা একটি আসনও জয়লাভ করতে পারবে। বন্ধুরা, 71 সালে যুদ্ধের পরে আওয়ামী লীগ যুদ্ধকে, স্বাধীনতাকে তাদের পৈতৃক সম্পত্তি বানিয়ে বাংলাদেশে লুটতরাজ করেছিল, হাজার হাজার কোটি টাকা তারা বানিয়েছিল। তেমনি ভাবে এই 14 জুলাই আগস্টে আজকে এনসিপিরা তাদের পৈতৃক সম্পত্তি বানিয়ে আজকে তারা হাজার হাজার কোটি টাকা মালিক হচ্ছে। যারা 1 বছর আগে তারা মেসে থাকতেন তারা আজ বিলাসবহুল বাড়িতে থাকেন। 1 বছর আগে যারা পাবলিক বাসে চলতেন তারা আজকে কোটি টাকা গাড়িতে চলেন। 1 বছর আগে যারা মানুষের কাছে 50 টাকা 100 টাকা ধার নিতেন আজকে তারা 50 লক্ষ টাকার গড়ি হাতে দেন। আজকে তারা মন চালে ভোরবেলা 300 ফিটে হাঁসের মাংস খেতে যান। আজকে তারা মন চালে 5 স্টার হোটেলে হাঁসের মাংস খেতে যান। তারা আবার জানেন যদি নির্বাচন হয়ে যায় তাহলে তারা আর এগুলা করতে পারবে না। এই কারণে তারা নির্বাচন চাচ্ছেন না। এই কারণে বিশেষ করে এই 3টি দল মিলে আজকে নির্বাচনকে বানচাল করতে চায়। তারা পিআর পদ্ধতি চাচ্ছে। তারা বলছে পিআর পদ্ধতি না হলে বাংলাদেশের মাটিতে নির্বাচন করতে দেওয়া হবে না। পিআর পদ্ধতিটা কি? এক মুরব্বী আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, তিনি বলেছেন আমি ভোট দিব রামকে, এমপি হবেন হিরো আলম। এটা কি সম্ভব? আরেকটি এক বোন বলেছেন আমি 5 সাবজেক্টে বা 6 সাবজেক্টে ফেল করি, এটা বড় কথা নয়, আমি 330 পাইলেই আমি পাস। এটা হলো পিআর পদ্ধতি। অর্থাৎ বলে 33 পাইলেই পাস। 5 সাবজেক্ট হোক 7 সাবজেক্ট ফেল করলেই হবে। এটা কি সম্ভব? এই কারণে এটা সম্ভব না যেন আজকে জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি আজকে পিআর পদ্ধতি দাবি করছে। অর্থাৎ তারা নির্বাচন চাচ্ছেন না, নির্বাচন তারা বাতিল করতে চান, বানচাল করতে চান। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আমরা দীর্ঘ 16 বছর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অনেকে জেলে গিয়েছেন, কেউ কিন্তু রাজপথ ছাড়েননি। রাজপথে থেকে শেখ হাসিনার পতন নিশ্চিত করে বাংলাদেশে একটি নতুন পরিবেশ সৃষ্টি করেছেন। আজকে যদি কেউ নির্বাচনকে বানচাল করতে চায়, আজকে যদি কেউকে ষড়যন্ত্র করে নির্বাচনের মধ্যে চক্রান্ত করে, আমরা আবারও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে সেই চক্রান্তকারীদেরকে এই বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে আমরা আমাদের দাবি, আমরা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এ দাবি আমরা আদায় করব ইনশাল্লাহ। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এই এলাকার কিছু সমস্যা আছে, বিশেষ করে বাংলা মোটর এলাকায় কিছু যানজটের সমস্যা আছে, ইস্কাটার এলাকায় কিছু সমস্যা আছে। আমি মনে করি আল্লাহর রহমতে যদি বিএনপি ক্ষমতা আসে আমরা সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি কথা পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, এই ইস্কাটার এলাকায়, দিল্লি রোড এলাকায়, মধুবাগ এলাকা, মগবাজার এলাকায় অনেক অপকর্ম হচ্ছে, মাদকের ব্যবসা হচ্ছে। অনতি বিলম্বে এই মাদকের ব্যবসায়ীদেরকে গ্রেফতার করতে হবে। সে যেই হোক না কেন, কোন মাদক ব্যবসায়ী কখনো রাজনৈতিক দলের নেতা হতে, কর্মী হতে পারে না। অনেক চাঁদাবাজি হচ্ছে, সেই যে হোক না কেন এই চাঁদাবাজদের গ্রেফতার করতে হবে। কোন চাঁদাবাজ কোন রাজনৈতিক দলের নেতা হতে পারে না। আর যদি আমার বিএনপি কোন নেতা কর্মী হয় তাহলে তাকে সবার আগে তাকে গ্রেফতার করতে হবে। আরেকটি কথা বলতে চাই, এই ফ্যাসিস্ট সরকারের সবাই কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি। ফ্যাসিস্ট সরকারের অনেক লোক এখন এলাকায় আছে, তারা বিএনপিকে ঘাড়ে বসে তারা আজকে বিভিন্ন অপকর্ম করতে চায়। সজাগ থাকবেন, ফ্যাসিস্টের কোন সহচর, ফ্যাসিস্টের কোন লোকজন আপনাদের সাথে মিলে দেশে কোনো বিশৃঙ্খলা করতে না পারে
এলাকায় কোনো অসামাজিক কর্মকাণ্ড করতে না পারে সেই ব্যাপারে লক্ষ্য রাখবেন। আগামীতে সবাইকে ঐক্যবদ্ধ থাকেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল চক্রান্ত সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ।